টাইফয়েড ফিভার, এটা আমাদের ডেইলি প্র্যাকটিসে এবং হচ্ছে যে পরীক্ষার পারপাসে খুব একটা ইম্পর্টেন্ট টপিকস। যে আমরা কমনলি হচ্ছে যে এন্ট্রিক ফিভার নিয়ে ডিল করি আমাদের ওয়ার্ডে, এবং হচ্ছে যে ডেইলি প্র্যাকটিসেও আমরা হচ্ছে এন্ট্রিক ফিভার নিয়ে খুব বেশি ডিল করি। ইউজুয়ালি আমরা এন্ট্রিক ফিভার কখন চিন্তা করি? এন্ট্রিক ফিভার আসলে ডায়াগনস্টিক্যালি বা ইনভেস্টিগেশন করে প্রুভ করা একটু ডিফিকাল্ট, বাট আমরা এম্পেরিক্যালি এন্ট্রিক ফিভারকে ট্রিট করি যখন আমরা একটা ভাইরাল ফিভারকে এক্সক্লুড করি এবং কোনো ডেফিনিট লোকালাইজিং সাইন পাই না, তখন সেই ফিভারটাকে আমরা হচ্ছে যে আমাদের দেশের জিওগ্রাফিক্যাল কন্টেক্সট অনুসারে আমরা এটাকে এন্ট্রিক ফিভার হিসেবে লেবেল করি। সাধারণত যেমন 7 দিনের মধ্যে যদি জ্বর না সেরে যায়, হ্যাঁ, বা হচ্ছে যে অন্য কোনো লোকালাইজিং সাইন, যেমন যে ইউটিআই হলে বার্নিং সেন্সেশন, মিক্সুরেশন, হ্যাঁ, বা হচ্ছে যে আমাদের নিউমোনিয়া, এগুলো যদি না থাকে, যেমন যে কফ, হ্যাঁ, প্লুরাইটাস, হ্যাঁ, অথবা কাফিং আউট অফ ব্লাড, এই ধরনের যদি কোনো লোকালাইজিং সাইন না থাকে, 7 দিন পার হয়ে যায় যদি একটা জ্বরের রোগী, তখন আমরা আমাদের দেশের কন্টেক্সট হিসাবে এটাকে চিন্তা করি যে এটা এন্ট্রিক ফিভার হতে পারে, এবং সেই হিসাবে আমরা ট্রিট করি। আর এটা হচ্ছে আইডিয়ালি এইভাবে প্র্যাকটিস করা হয়। আর আমরা কমনলি হচ্ছে সবাই হচ্ছে যে জ্বরকেই 1 দিন 2 দিন প্রথম দিনও আসলো সেটাকে চিন্তা করে যেটা এন্ট্রিক ফিভার বা টাইফয়েড ফিভার, সেটাকে টাইফয়েড ফিভার হিসেবে ট্রিট করে। হ্যাঁ, এটা আমাদের দেশে একটা কমন প্র্যাকটিস, এবং এই জন্যই ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিক কিন্তু টাইফয়েড ফিভার হিসেবে চিন্তা করে দেওয়া হয়। সেটা হচ্ছে যে ওয়ার্ক ফিজিশিয়ান হোক বা রেজিস্টার্ড ফিজিশিয়ান হোক, ইভেন যদি স্পেশালিস্ট রেজিস্ট্রেশন ফিজিশিয়ান হয়, তবুও আর কি যে এন্ট্রিক ফিভার চিন্তা করেই কিন্তু অ্যান্টিবায়োটিক গুলা প্রেসক্রাইব করা হয়। আদারওয়াইজ তো ভাইরাল ফিভার বা অন্য যে লোকালাইজিং সাইনাস ইউটিআই, ওটার জন্য ডিফারেন্ট অ্যান্টিবায়োটিক আছে। তাহলে এন্ট্রিক ফিভারটা, এটা আরেকটা নাম হচ্ছে টাইফয়েড ফিভার। হ্যাঁ, এটাকে প্রথমে যদি আমি একটা ইতিহাস বলি, যে এন্ট্রিক ফিভারটা আগে টাইফয়েড ফিভার হিসেবে পরিচিত। স্যার, আপনার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। Enteric fever is a systemic disease characterized by fever and abdominal pain caused by dissemination of Salmonella typhi and Salmonella paratyphi. The disease was initially called typhoid fever because of its clinical similarity to typhus. তাহলে কি এই ফিভারটাকে টাইফয়েড ফিভার কেন বলা হচ্ছে? যে এইটা আরেকটা ফিভারের সাথে এর ক্লিনিক্যাল সাইন সিমটম গুলো মিল আছে, সেটা কি, সেই জন্য এটার নাম হচ্ছে টাইফয়েড ফিভার। আর আরেকটা কোন ধরনের ডিজিজের সাথে এটা মিল আছে, সেটা হচ্ছে যে টাইফাস ফিভারের সাথে। হ্যাঁ, তো টাইফাস ফিভারটা কি দিয়ে হয়? টাইফাস ফিভারটা হচ্ছে যে আমাদের রিকেটশিয়াল প্যারাসাইট দেওয়া হয়। রিকেটশিয়াল যে কিগুলো আছে, অর্গানিজম গুলো আছে, সেগুলো দিয়ে সাধারণত টাইফাস ফিভার হয়। আমাদের দেশে যেটা কম হচ্ছে স্ক্যাব টাইফাস। তাই স্ক্যাব টাইফাস বা টাইফাস ফিভারের যে যখন সাইন সিমটম আছে, ওইটার সাথে মিল দেখে প্রথমের দিকে এইটাকেও, ওইটার যেরকম ক্লিনিক্যাল সাইন সিমটম, টাইফয়েড ফিভারের ক্লিনিক্যাল সিমটম একই রকম, এই জন্য এটার নাম প্রথমে ইনিশিয়ালি করা হয়েছিল টাইফাস ফিভার। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই পেশেন্টের যেটা টাইফয়েড ফিভার হয়, সালমোনেলা টাইফি এবং প্যারাটাইফি, এইটা ইউজুয়ালি ইনভলভ করে আমাদের পায়ার স্পেসেস এবং হচ্ছে যে আমাদের জিআইটিকে ইনভলভ করে, সেই থেকে এটা নাম হচ্ছে যে তোমার এন্ট্রিক ফিভার। বিশেষ করে পায়ার স্পেসেস, যে স্মল ইন্টেস্টাইনে পায়ার স্পেসেসকে ইনভলভ করার কারণে এটা আমরা চিন্তা করি যে যদি এটি ইন্টেস্টাইনকে মেনলি ইনভলভ করছে, এই জন্য এখান থেকে এটার নাম হচ্ছে এন্ট্রিক ফিভার। এন্ট্রিক ফিভার এটা কি দিয়ে হয়? এটা সালমোনেলা অর্গানিজম দিয়ে হয়। এবং সালমোনেলাটা আজকে যদি আমরা জেনেসাস চিন্তা করি বা সালমোনেলা স্পিসিস চিন্তা করি, এটা হচ্ছে অনেকগুলো সেরোটাইপাস, প্রায় মোর দ্যান 200 সেরোটাইপাস। এর মধ্যে শুধু সালমোনেলা টাইফি এবং সালমোনেলা প্যারাটাইফি এ বি সি, এটা হচ্ছে মানুষের দেহে শুধু বেশি মানুষকে শুধু হোস্ট হিসেবে এটা ইউজ করে, এবং আমাদের দেহে এটা হচ্ছে যে কমনলি টাইফয়েড এবং প্যারাটাইফয়েড ফিভার ফর্ম করে। আদার যে অর্গানিজম গুলো আছে, আদার দেন সালমোনেলা টাইফি এন্ড প্যারাটাইফি, এগুলোকে বলা হচ্ছে নন টাইফয়েডাল সালমোনেলা, সংক্ষেপে বলা হয় এনটিএস, নন টাইফয়েডাল সালমোনেলা। এটা হচ্ছে মানুষ ছাড়াও আদার যে এনিমেল গুলো আছে সেগুলো তো এটা বসবাস করতে পারে, লাইক হচ্ছে যে তোমার বার্ড, ইনসেক্ট, হ্যাঁ, তারপরে অন্য অন্য যেগুলো আছে যে এনিমেল, হ্যাঁ, এগুলা তো সে বসবাস করতে পারে। এবং এটা যদি আমাদের দেহে
এন্টার করে, তাহলে এটা হচ্ছে যে এন্ট্রিক ফিভার ছাড়া অন্য যে প্যাথোলজি গুলো আছে লাইক হচ্ছে গ্যাস্ট্রোএন্টারাইটিস, এগুলো হচ্ছে যে করতে পারে। তাহলে সালমোনার মোর দ্যান 200 স্পিসিস আছে, এর মধ্যে সালমোনেলা টাইফি এন্ড সালমোনেলা প্যারাটাইফি এ এন্ড বি সি, এই তিনটা হচ্ছে যে এন্ট্রি ফিভার তৈরি করে। আদার যে সেরোটাইপস গুলো আছে সেগুলো হচ্ছে গ্যাস্ট্রোএন্টারাইটিস যেগুলো তৈরি করে, এবং এগুলো হচ্ছে মানুষ ছাড়াও অন্যান্য অ্যানিমেলকেও এফেক্ট করতে পারে। সালমোনেলা কি ধরনের অর্গানিজম? সালমোনেলা ইউজুয়ালি গ্রাম নেগেটিভ নন স্পোর ফর্মিং ফ্যাকাল্টেটিক অ্যানারোবিক ব্যাসিলাই। তাহলে এটা কক্কাই না, এটা একটা ব্যাসিলাই, এটা হচ্ছে গ্রাম নেগেটিভ এবং নন স্পোর ফর্মিং, এবং এটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক, স্ট্রিক্টলি অ্যানারোবিক না। এটা হচ্ছে 2 to 3 মাইক্রোমিটার বাই 0.4 to 5 0.4 to 0.6 মাইক্রোমিটার, এটা হচ্ছে ডায়ামিটার। কথা শোনা যাচ্ছে এখন? জি স্যার। প্যাথোজেনিসটা কি হবে এটা ডিজিজ তৈরি করে? হ্যাঁ, তাহলে এটা আসলে ফিকো ওরাল রুটে এটা আমাদের দেহে এন্টার করে, ফিকো ওরাল রুটে। তাহলে আমরা যদি কন্টামিনেটেড ফুড আর ওয়াটার ইনটেক করি তাহলে এটা কি হয়, আমাদের স্মল ইন্টেস্টাইনে এটা এন্টার করে। স্মল ইন্টেস্টাইন এন্টার করার পরে সেখানে এসে এটা যে পায়াস পাশে যে লিম্ফয়েড ফলিকোড আছে পায়াস পাশে, সেটাকে সে ইনফেক্ট করে, সেখান থেকে সে লিম্ফেটিক্সের মাধ্যমে ডিসেমিনেশন হয় লিম্ফোরেটিকুলার সিস্টেমে, লাইক লিভার, স্প্লিন, বোন মারো, এরকম হোল বডিতে লিম্ফোরেটিকুলার সিস্টেমে সে ছড়ায় পড়ে। ছড়ায় পড়ার পর সেখানে সে ইনিশিয়ালি বাসা বেঁধে থাকতে পারে, এবং এই যে অবস্থায় সে ডিজিজ তৈরি করে না সেই সময়টাকে আমরা বলতেছি ইনকিউবেশন পিরিয়ড। অর্থাৎ ইন্টেস্টাইনে প্রবেশ করার পরে সে পায়াস প্রসেসে গেল, সেখান থেকে লিম্ফেটিক্স এর মাধ্যমে লিম্ফোরেটিকুলার সিস্টেমে সে ছড়ায় পড়লো, এবং ইনিশিয়ালি সে হচ্ছে যখন ডিজিজ তৈরি করে না, মানে সাইলেন্ট অবস্থায় থাকে, সেটাকে হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। এই ইনকিউবেশন পিরিয়ডটা আসলে কিসের উপর ডিপেন্ড করে? এই ইনকিউবেশন পিরিয়ড একটা ডিপেন্ড করে যে নাম্বার অফ ব্যাকটেরিয়ার উপরে, নাম্বার অফ ব্যাকটেরিয়া বা ইনফেক্টিভ ডোজ। হ্যাঁ, ইনফেক্টিভ ডোজটা সাধারণত কি হতে পারে যে সে কতগুলা কলোনি ফর্মিং ইউনিট একসাথে সে এনগাফ করলো। এটা হচ্ছে যে 200 হতে পারে অথবা 10 to the power 6 হতে পারে। 200 থেকে 10 to the power 6 এতগুলো অর্গানিজম মানুষ একসাথে এনগাপ করতে পারে। তাহলে স্বাভাবিক যদি কেউ একটা ব্যাকটেরিয়া এনগাপ করে তার সাথে যদি 1 লক্ষ ব্যাকটেরিয়া একসঙ্গে শরীরে ঢুকে, তো দুইটার ইনকিউবেশন পিরিয়ড ভেরি করবে। যদি অল্প ব্যাকটেরিয়া শরীরের মধ্যে ইন্টারেক্ট করে তাহলে ইনকিউবেশন পিরিয়ড উইল বি লং। কিন্তু যদি মানে লার্জ কোয়ান্টিটি বা লার্জ অ্যামাউন্ট অফ ব্যাকটেরিয়া যদি আমাদের শরীরে ইন্টারেক্ট করে তাহলে ইনকিউবেশন পিরিয়ডটা উইল বি শর্ট। হ্যাঁ, তাহলে যত বেশি অর্গানিজম প্রডিউস করবে তত তাড়াতাড়ি সাইন সিমটম প্রডিউস করবে। তাহলে এটার এই যে শরীরে প্রবেশ করার উপরে কিছু ফ্যাক্টর ডিপেন্ড করে, যেগুলোর কারণে এটা হচ্ছে যে আমাদের সার্কুলেশনে আসতে সুবিধা হয় ইন্টেস্টাইন থেকে। সেটা হচ্ছে কোনো কারণে যদি স্টোমাকের অ্যাসিডিটি কমে যায়, স্পেশালি ধরনের ইয়াং এজ, এবং যারা ক্রনিক অ্যান্টাসিড সাপ্রেশন মানে ক্রনিক অ্যাসিড সাপ্রেশন ড্রাগ খায় লাইক অ্যান্টাসিড অথবা প্রোটন পাম্প ইনহিবিটর, তো এগুলা খেলে কি হয়, আমাদের যে স্টোমাকের অ্যাসিডিটি আছে এটা হচ্ছে যে কমে যায়। স্টোমাকের অ্যাসিডিটি কমে গেলে স্বাভাবিক যে ফরেন অর্গানিজম ফরেন পার্টিকেলগুলো আমাদের শরীরে ঢুকে সেগুলো সহজে কিল হয় না, যার ফলে এগুলো ইউজুয়ালি স্মল ইন্টেস্টাইনে চলে যেতে পারে। এই জন্য লং টাইম যদি আমরা অ্যাসিড সাপ্রেশন নেই, অথবা হচ্ছে যদি আমাদের কোনো কারণে যদি ইন্টেস্টাইনাল ইন্টিগ্রিটি লস হয়, লাইক হচ্ছে যে কোনো ইনফ্লামেটরি বায়োল ডিজিজ প্রিপার সার্জারি, তাহলে হচ্ছে যে ইনফেকশনকে ফ্যাসিলিটেট করে। তাহলে কি কি কারণে এই ইনফেকশনটা ফ্যাসিলিটেট করতে পারে? যদি কোনো কারণে স্টোমাকের অ্যাসিড লেভেল কমে যায়, অথবা যদি তার মিউকোসেলাল ইন্টিগ্রিটি যেটা আছে সেটা কমে যায়, লাইক কোনো ইনফ্লামেটরি ডিজিজ অথবা কোনো সার্জারি, অথবা হচ্ছে যে আমরা ওভার ইউজ অফ আদার অ্যান্টিবায়োটিক ইউজ করলাম। আবার অ্যান্টিবায়োটিক করলে কি হবে, তখন হচ্ছে যে আমাদের ইন্টেস্টাইনে যে নর্মাল ফ্লোরাগুলো আছে সেগুলো সাপ্রেশন হবে। সাপ্রেশন হলে ইউজুয়ালি তখন এই প্যাথোজেনিক অর্গানিজমগুলো আমাদের হচ্ছে যে প্যাথোজেনেসিস করতে অ্যাডভান্টেজ পাবে। So once Salmonella typhi and Salmonella paratifi reach the small intestine, they penetrate the mucous plate of the gut and traverse the intestinal layer through phagocytic microfold cell that reside within the Peyer's spaces. After crossing the epithelial layer, the epithelial layer of the small intestine, Salmonella typhi and paratifi, which causes enteric fever and are phagocytized by macrophage. These salmonella survive the antimicrobial environment of the macrophage by sensing environmental signal that trigger alteration in regulatory system of the phagocytes bacteria. তো মজার ব্যাপার হচ্ছে যে এমনি যখন আমার লিম্ফেটিক সিস্টেমে এটা ইন্টারঅ্যাক্ট করবে তখন ম্যাক্রোফেজ কিন্তু এটাকে এনগাপ করবে, বাট ম্যাক্রোফেজ এটাকে কিল করতে পারবে না।
ম্যাক্রোফেজ কেন কিল করতে পারবে না? এই ব্যাকটেরিয়াটাই ম্যাক্রোফেজের যে ইন্টারনাল এনভায়রনমেন্ট আছে সেটাকে চেঞ্জ করে দেবে, করে সে সেখানে সার্ভাইভ করবে। আচ্ছা, সাইন সিমটম অফ দ্য ফিভার, যেটা এন্ট্রিক ফিভার, যে সাইন সিমটম কি জন্য হচ্ছে? যখন এই ইনফেক্টেড ম্যাক্রোফেজ অথবা ইপিথেলিয়াল সেল যেখান থেকে সে ইনফেক্ট করে, সেখান থেকে যদি ব্যাকটেরিয়াল প্রোডাক্ট রিলিজ হয়, সেটা ইনেট ইমিউনো রেসপন্সকে অ্যাক্টিভেট করবে এবং সেখান থেকে সাইটোকাইন এবং বিভিন্ন ধরনের প্রোটিন রিলিজ হবে এবং এটা হচ্ছে ফিভার তৈরি করবে। এপিডেমিওলজিটা কি? এটা আসলে মেইনলি হচ্ছে যে আমরা জানি যে ফুডবর্ন বা ওয়াটারবর্ন ডিজিজ, হ্যাঁ, এবং হচ্ছে যে ফিকাল কন্টামিনেটেড যদি হয় তাহলে সাধারণত এটা হতে পারে। সেক্সুয়াল ট্রান্সমিশনও অনেক সময় হতে পারে, এবং আমরা যারা হেলথ কেয়ার ওয়ার্কার তারা যারা হচ্ছে যে পেশেন্টকে ইনজেক্ট করতে গেলে ব্লাডের মাধ্যমে এটা হতে পারে, অথবা আমরা যদি কোনো ব্লাড কালচার করি সেখান থেকে আমরা হচ্ছে অ্যাক্সিডেন্টালি ইনফেক্টেড হতে পারি। আর এটা কমন হচ্ছে যে ইউজুয়ালি আমাদের সাউথ ইস্ট এশিয়া এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট সবচেয়ে কমন, এরপরে লেস কমন হচ্ছে যে তোমার হচ্ছে যে আফ্রিকাতে, আর ভেরি রেয়ার ইন হচ্ছে যে ইউরোপ বা ডেভেলপ কান্ট্রিতে, বিকজ ইন ডেভেলপ কান্ট্রি তাদের ওয়াটার স্যানিটেশন অ্যান্ড ফুড হাইজিন ইজ ভেরি গুড। সুতরাং এই যে ডেভেলপ কান্ট্রিতে এটা হচ্ছে যে ভেরি রেয়ার। ওয়ার্ল্ড ওয়াইড প্রতি বছর 27 মিলিয়ন কেস পাওয়া যায়, তার মধ্যে 2 লক্ষ থেকে 6 লক্ষ মারা যেতে পারে। আমাদের দেশেও দিন দিন এটার এন্ট্রিক ফিভারের নাম্বার অফ কেসেস ইজ ডিক্রিজিং বিকজ আওয়ার স্যানিটেশন অ্যান্ড হচ্ছে যে ওয়াটার সাপ্লাই সিস্টেম ইজ ইমপ্রুভিং। সুতরাং আমাদের দেশেও এটা আসলে দিন দিন কমে যাচ্ছে। ইনসিডেন্ট হিসেবে চিন্তা করলে মোর দ্যান 100 কেস ইন 1 lakh population in Southeast Asia, 10 to 100 case in 1 lakh population in the Africa, and less than 10 case in 1 lakh people in the New Zealand or other parts of the world. আগে বলছে যে হাই ইনসিডেন্স অফ এন্ট্রিক ফিভার correlates with poor sanitation and lack of access to clean drinking water. রিস্ক ফ্যাক্টর কি কি? আগে একটা বলা হয়েছিল যে এমনিতে রিস্ক ফ্যাক্টর হচ্ছে যদি আমাদের হোস্টের রিস্ক ফ্যাক্টর থাকে, সেটা হচ্ছে যে আমাদের মিউকাস জিআইটির যদি অ্যাসিড সিক্রেশন কমে যায়, আর হচ্ছে যে মিউকাসের ইন্ডিকেটরি লস হয়। আরও কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, যেমন আমরা যদি স্ট্রিট ভেন্ডার্স বা র ফ্রুটস আমরা যদি খাবার খাই, যদি ফুড অ্যান্ড ড্রিঙ্কস পারচেসড ফ্রম স্ট্রিট ভেন্ডার্স, র ফ্রুটস, ভেজিটেবল গ্রোন ইন ফিল্ড ফার্টিলাইজড উইথ সিওয়েজ, হ্যাঁ, বা হাউসহোল্ড কন্ট্রাক্টস, অথবা যদি এভিডেন্স অফ প্রিভিয়াস হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশনের যদি এভিডেন্স থাকে, তো এগুলোর কারণে এটা হচ্ছে বেশি হতে পারে। আর নাম্বার অফ কেসের দিক থেকে চিন্তা করা হয় যে টাইফয়েড থেকে প্যারাটাইফয়েডের সংখ্যা ইন কেস অফ আমাদের দেশে স্টাডি নাই, ইন কেস অফ ইন্ডিয়ায় টাইফয়েড ফিভার থেকে প্যারাটাইফয়েড ফিভার সংখ্যা অনেক বেশি, বিকজ ইন কেস অফ টাইফয়েড ফিভার দে ইউজ ভ্যাকসিনেশন প্রোগ্রাম, ভ্যাকসিন ইউজ করার কারণে টাইফয়েড ফিভারের নাম্বারটা কমে যাচ্ছে, কিন্তু প্যারাটাইফয়েড ফিভারের সংখ্যাটা স্ট্যাটিক আছে। এটা যে কিছু কিছু স্ট্রেন বের হচ্ছে এখন, যে আগে 80-র আগে হচ্ছে যে টাইফয়েড ফিভার ছিল বা এন্ট্রিক ফিভার ছিল, সেগুলো কনভেনশনাল যে ড্রাগ কোট্রাইমাক্সাজল, অ্যাম্পিসিলিন, ক্লোরামফেনিকন এগুলো ইউজ করে ট্রিট করা যেত, কিন্তু 80-র দশক থেকে এগুলো খুব রেজিস্ট্যান্স পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তখন থেকে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স হিসাবে এটাকে ট্রিট করা হয়, যে এগুলার ওই যে আগেকার যে কনভেনশনাল ড্রাগ আছে সেগুলোতে কাজ করে না। যখন 80-র দশকে আসলো মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স, তখন আমরা ইউজ করলাম ফ্লুরোকুইনোকন, যেমন সিপ্রোফ্লোক্সাসিন, এটা ইউজ করা হচ্ছিল। এটাও আবার 90-র দিকে এসে যে হেপাজাইট ইউজ বা মিস ইউজ বা ওভার ইউজ করার জন্য বা ওভার দ্য কাউন্টার হিসেবে সিপ্রোফ্লোক্সাসিন ড্রাগ ইউজ করার জন্য এটাও রেজিস্ট্যান্স পাওয়া গেল। তাহলে 80 সালের আগের দিকে সেরকম কিন্তু এমডিআর স্ট্রেন অফ এন্ট্রিক ফিভার মানে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ফিভার ছিল না, বা সিপ্রোফ্লক্সাসিন রেজিস্ট্যান্ট অথবা সিপ্রোফ্লক্সাসিন ডিক্রিজ সিপ্রোফ্লক্সাসিন সাসেপ্টেবিলিটি স্ট্রেন, দুটো স্ট্রেন আছে ড্রাগ স্ট্রেন হিসেবে। এটা হচ্ছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট সালমোনেলা টাইপ এ, আর একটা হচ্ছে যে ডিক্রিজ সিপ্রোফ্লক্সাসিন সেন্সিটিভিটি স্ট্রেন অর রেজিস্ট্যান্স সিপ্রোফ্লক্সাসিন স্ট্রেন। এই 3 ধরনের স্ট্রেন পাওয়া যায় অ্যাকর্ডিং টু ড্রাগ সেন্সিটিভিটি অনুসারে। এগুলো আসলে 80 সালের আগে ছিল না, 80 এবং 90-র পরে এই স্ট্রেনগুলো পাওয়া যাচ্ছে। তখন আমরা এগুলোকে ট্রিটমেন্ট হিসেবে ইউজ করার জন্য অন্য ড্রাগ ইউজ করি, লাইক সেফটিএক্সন এবং হচ্ছে যে
এজিথ্রোমাইসিন, হ্যাঁ, এই ড্রাগগুলোকে আমরা তখন সেফিক্সিম, এই ড্রাগগুলোকে আমরা তখন ড্রাগ লাইন অফ ট্রিটমেন্ট হিসাবে ইউজ করা শুরু করি। ক্লিনিক্যাল ফিভার, ক্লিনিক্যাল ফিচার, এটাকে বলা হচ্ছে এন্টি ফিভার ইজ এ মিসনোমার ইন দ্যাট দ্য হলমার্ক ফিচার অফ দ্য ডিজিজ ফিভার এন্ড অ্যাবডোমিনাল পেইন আর ভেরিয়েবল। While fever is documented presentation in 75% of cases, and abdominal pain is reported in only 30 to 40% cases. তাহলে এখন এক সময় বলা হচ্ছে যে এন্ট্রি ফিভারটা হয়তো বা নামটা ঠিক হয় নাই, মিসনোমার, ভুল করে নাম করা হয়েছে। কেন? যেটা এন্ট্রিক মানে কি ইন্টেস্টাইনে কোনো প্রবলেম। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, এন্ট্রি ফিভার বলা হচ্ছে যে মিসনোমার, যে নামকরণটা ঠিক হয় নাই। কারণটা কি? যদি এন্ট্রিক মানে কি ইন্টেস্টাইন বা আমাদের ইন্টেস্টাইন অরিজিন হওয়া উচিত। তাহলে ইন্টেস্টাইন অরিজিন হলে সাধারণত পেটের ব্যথা, ডায়রিয়া, ভমিটিং এই জাতীয় সিমটম বেশি থাকার কথা ছিল। কিন্তু এটা বলা হচ্ছে যে ফিভার এন্ড অ্যাবডোমিনাল পেন আর ভেরি ভেরিয়েবল, যে 75% ক্ষেত্রে ফিভার পাওয়া গেল, অ্যাবডোমিনাল পেন পাওয়া যায় অনলি 30 to 40% ক্ষেত্রে। তাহলে 60% ক্ষেত্রে হয়তো জিআইটি সিমটম নাও থাকতে পারে। হ্যাঁ, এই জন্য ঠিক যে এন্ট্রিক মানে শুধু ইন্টেস্টাইন অরিজিনের বা ইন্টেস্টাইনের সিমটম হবে, জিআইটি সিমটম হবে, নন জিআইটি সিমটম হবে না, ব্যাপারটা তা না। এটা মাথায় রাখতে হবে। আর এটা ইনকিউবেশন পিরিয়ডটা আমি তো আগে বলেছি, ইনকিউবেশন পিরিয়ডটা ডিপেন্ডস আপন দ্য ইনজেস্টেড নাম্বার অফ ব্যাকটেরিয়া, মানে লোডিং ডোজ অফ দ্য ব্যাকটেরিয়া। হ্যাঁ, সেটা হচ্ছে যদি লোডিং ডোজ অফ দ্য ব্যাকটেরিয়ার নাম্বার অনেক বেশি হয় তাহলে ইনকিউবেশন পিরিয়ড শর্ট হবে। আর যদি অনেক বেশি লোডিং ডোজ যদি অনেক বেশি হয় ব্যাকটেরিয়ার সংখ্যা, তাহলে সেটা ইনকিউবেশন পিরিয়ডটা শর্ট হবে। আর যদি স্মল নাম্বার অফ ব্যাকটেরিয়া লোডিং ডোজ হিসেবে আমরা ইনজেস্ট করি বা এনগ্রাফট করি, তখন ইনকিউবেশন পিরিয়ড লার্জ হবে। সেই জন্য দেখা যাচ্ছে ইনকিউবেশন পিরিয়ড রেঞ্জ হচ্ছে ইউজুয়ালি 10 to 14 days, বাট ইট মে বি 5 to 21 days, হ্যাঁ, ডিপেন্ডিং অন দ্য ইনোকুলাম সাইজ, মানে লোডিং ডোজ অফ ব্যাকটেরিয়া and the host's health and immune status. The most prominent symptom is prolonged fever, prolonged fever which can continue for up to 4 weeks if untreated. এখানে ফিভারটা ইউজুয়ালি কি ধরনের ফিভার হয়? এই ফিভারটা হচ্ছে স্টেপ লেটার প্যাটার্ন, স্টেপ লেটার প্যাটার্ন। মানে এটাকে আমরা আরেকটা যদি ফিভারের ক্লাসিফিকেশন হিসেবে বলতে পারি, সেটা কি? রেমিটেন্ট ফিভার। তোমরা তো জানো যে রেমিটেন্ট ফিভার বা ইন্টারমিটেন্ট ফিভার বা কোয়াটিডিয়ান, আরেকটা হচ্ছে কি কন্টিনিউয়াস ফিভার। রেমিটেন্ট ফিভারটা কি? যে যদি যে বেসলাইন কখনো টাচ করবে না এবং ফ্লাকচুয়েশনটা মোর দেন 1 ডিগ্রি ফারেনহাইট হবে আর কি, সেটাকে হচ্ছে রেমিটেন্ট ফিভার বলা হয়। তাহলে রেমিটেন্ট ফিভার এখানে হয়। স্টেপ ফিভারটা কি? যে আজকে যদি হচ্ছে যে 100 বা ডিগ্রি ফারেনহাইট হলো, কালকে হয়তো বা 200, 102 ডিগ্রি ফারেনহাইট, পরশুদিন 3, এরকম করে আস্তে আস্তে বাড়তে থাকে স্টেপ প্যাটার্ন হিসাবে, এবং এটা কখনো বেসলাইন টাচ করে না, এবং ফ্লাকচুয়েশনটা মোর দেন 1 ডিগ্রি ফারেনহাইট হবে। আর আদার অন্যান্য সিমটম হচ্ছে যে হেডেক হতে পারে 80% ক্ষেত্রে, সিলস, কফ, এগুলো সব নন স্পেসিফিক, সব ফিভারে হতে পারে। বাট অ্যাকর্ডিং টু দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য সিমটম হিসাবে দেখানো হচ্ছে এখানে যে হেডেক 80%, সিলস এন্ড রাইগট 35 to 45%, cough 30%, sweating 20 to 25%, myalgia 20%, arthalgia 2 to 4%, gastrointestinal symptoms মধ্যে anorexia 55%, abdominal pain 30 to 40%, nausea, vomiting, diarrhea, more commonly than constipation. তাহলে সবগুলো সিমটম হতে পারে। এটা অ্যাকর্ডিং টু ফ্রিকোয়েন্সি হিসাবে দেখানো হয়েছে। একটা জিনিস এখানে থেকে বোঝা যাচ্ছে যে কোনো সিমটমেই এটার জন্য কোনো স্পেসিফিক না, সবগুলি নন স্পেসিফিক সিমটম, কোনোটাই স্পেসিফিক না যে এটা থাকলে এন্ট্রিক ফিভার হবে, এটা না থাকলে এন্ট্রিক ফিভার হবে না, ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে সিমটম হিসাবে আমরা যদি জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন সিস্টেম এক্সামিনেশন করতে চাই তাহলে কি পাইতে পারি? কোটেড টাং পাইতে পারি, স্প্লেনোমেগালি, ভেরি ইম্পর্টেন্ট ফাইন্ডিংস। আমি স্প্লেনোমেগালি হচ্ছে ইউজুয়ালি জাস্ট মাইল্ড স্প্লেনোমেগালি পাওয়া যায়, বাট এটা পাওয়া যায় অনলি 5 to 6% ক্ষেত্রে। অ্যাবডোমিনাল টেন্ডারনেস পাওয়া যেতে পারে 4 to 5% ক্ষেত্রে। and একটা ইম্পর্টেন্ট সাইন ইজ রোজ স্পট। রোজ স্পট এটা পাওয়া যেতে পারে 30% ক্ষেত্রে, হেপাটোসমেগালি 33 to 6%, epistaxis and relative bradycardia at the peak of high fever less than 50%. রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়াটা কি? ইউজুয়ালি
at the increase of the temperature 1 degree Fahrenheit যদি ইনক্রিজ করে at the same time corresponding pulse rate বাড়বে 10 beat per minute, হ্যাঁ। কিন্তু যদি আমার বডি টেম্পারেচারের সাথে সেরকম হার্টবিটটা না বাড়ে বা পালস রেটটা না বাড়ে, সেটাকে আমরা বলতেছি রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া। তো যতটুকু বাড়ার কথা, 2 ডিগ্রি ফারেনহাইট বাড়লো কিন্তু আমার পালস রেট বাড়লো 10 বা 5 বিট পার মিনিট। তাই যতটুকু না বাড়লে, যেটুকু বাড়ার কথা সেটুকু যদি পালস রেট না বাড়ে, সেটাকে আমরা লেবেল করি রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া। ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফাইন্ডিংস অফ এন্টেরিক ফিভার। রোজ স্পট সম্পর্কে একটা কথা বলি। একটা যে ফিভারের সাথে একটা ইম্পর্টেন্ট আমরা জানি যে এক্সামিনেশন করা হয় র্যাশ, শরীরে কোনো র্যাশ আছে কিনা। এই র্যাশগুলো আবার অনেক ধরনের হতে পারে, যেমন যে ম্যাকুলার র্যাশ, প্যাপুলার র্যাশ, আবার প্যাপুলার র্যাশ, তারপরে ভেসিকুলার র্যাশ, নোডুলার র্যাশ, অনেক ধরনের র্যাশ থাকতে পারে। তাহলে এক ধরনের র্যাশের সাথে একটা ফিভার কোইনসাইড করে। যদি ম্যাকুলার র্যাশ হয় তাহলে এক ধরনের ফিভার উইথ যদি ভেসিকুল থাকে তাহলে এক ধরনের আমার ডিজিজ চিন্তা করি। ফিভার উইথ যে নোডুলস থাকে তাহলে এক ধরনের চিন্তা করতে পারি। তাহলে এখন ফিভার উইথ যে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ থাকে, তাহলে সেটার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ডিটি হবে এন্ট্রিক ফিভার। এখানে এন্ট্রিক ফিভার যে র্যাশটা ম্যাকুলোপ্যাপুলার র্যাশ পাওয়া যায় সেটাকে রোজ স্পট হিসেবে চিন্তা করা হয়। রোজ স্পটটা কি? এটা হচ্ছে ফেইন্ট স্যালমন কালার ব্লাঞ্চিং ম্যাকুলোপ্যাপুলার র্যাশ। তো ম্যাকুলো মানে কি, যে আমরা যদি ওই প্রাইমারি স্কিন লিশন চিন্তা করি, ওগুলোকে ম্যাকুল, প্যাপুল, ভেসিকুল, নোডুল এভাবে চিন্তা করি। ম্যাকুল মানে হচ্ছে স্কিনের কালার চেঞ্জ উইদাউট এনি এলিভেশন অর ডিপ্রেশন। আর প্যাপুল মানে কি, যে স্কিনের এলিভেশন অফ দ্য স্কিন লেস দেন 1 সেন্টিমিটার, এটা যদি লেস দেন হচ্ছে 10 মিলিমিটার, এটা যদি থাকে সেটাকে আমরা বলতেছি প্যাপুল। হ্যাঁ, লেস দেন 10 মিলিমিটার অথবা হচ্ছে, আমি এক্স্যাক্টলি মনে করতে পারতেছি 10 অথবা হচ্ছে তো 1 সেন্টিমিটার এরকম হবে, সেটাকে হচ্ছে প্যাপুল। আর প্যাপুলের থেকে যেটা বড় সাইজ সেটা হচ্ছে যে নোডুল, সম্ভবত 10 মিলিমিটার হতে পারে, 10 বা 5 মিলিমিটার এরকম হতে পারে। আর প্যাপুলের থেকে যেটা স্মলার সাইজ সেটা হচ্ছে প্যাটিসি। তো এরকম স্কিনের যে লিশনগুলো আছে এটার উপর ভিত্তি করে আমাদের স্কিন লিশনকে একটা লেবেল করা হয়, ম্যাকুলার অথবা ম্যাকুলোপ্যাপুলার অথবা নোডুলার অথবা ভেসিকুলার অথবা পাস্টুলার। তাহলে এই টাইফয়েড ফিভারের ক্ষেত্রে যে র্যাশটা পাওয়া যাবে সেটা হচ্ছে যে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ পাওয়া যাবে। এটার একটা স্পেশাল নাম হচ্ছে রোজ স্পট। এটা ফেন্ট এবং সালমন ক্লাড এবং ব্লাঞ্চিং, মানে মিশে দেওয়া যায়, চাপ দিলে প্রেস করলে মিশে যায়। এটা ইউজুয়ালি 30% ক্ষেত্রে পাওয়া যায়, ইউজুয়ালি আপার চেস্ট অ্যান্ড ট্রাঙ্কে পাওয়া যায়। আর এটার সিগনিফিকেন্ট কি, আমরা যদি এই লিশনগুলো থেকে বায়োপসি নেই তাহলে আমরা এখান থেকে আমরা হচ্ছে সালমোনেলা টাইফি আইসোলেট করতে পারবো। হ্যাঁ, এই বায়োপসি থেকে আমরা সালমোনেলা টাইফি আইসোলেট করতে পারবো। সুতরাং রোজ স্পট ইজ এ very important sign in case of typhoid fever. Here is a picture showing the rose spot. According to duration of the duration of the disease, আমরা যদি সিমটম গুলোকে ভাগ করতে চাই তাহলে ইন কেস অফ ফার্স্ট উইকে থাকে ফিভার, হেডেক, মালজিয়া, রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া, কনস্টিপেশন, ডায়রিয়া এন্ড ভমিটিং ইন চিলড্রেন। তাহলে মনে রাখতে হবে ফার্স্ট উইকে ডায়রিয়া থাকে ইন কেস অফ অ্যাডাল্ট, এবং সেকেন্ড উইকে সেটা হচ্ছে যে ফার্স্ট উইকে কনস্টিপেশন এন্ড সেকেন্ড উইকে ডায়রিয়া থাকতে পারে। চিলড্রেনের ফার্স্ট উইক থেকে ডায়রিয়া এন্ড ভমিটিং থাকতে পারে। এন্ড অফ দ্য ফার্স্ট উইকে কি থাকে, রোজ স্পট অন ট্রাঙ্ক, স্প্লোমেগালি, কফ, অ্যাবডোমিনাল ডিস্টেনশন আর ডায়রিয়া। সেকেন্ড উইকে থাকবে ডেলিরিয়াম, কমপ্লিকেশন, দেন কোমা এন্ড ডেথ। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ডিউরেশন অফ ডিজিজ আমরা যে সিমটম গুলোকে এইভাবে ভাগ করতে পারি, ফার্স্ট উইক, এন্ড অফ দ্য ফার্স্ট উইক এন্ড সেকেন্ড উইক। The course prior typhoid fever সময় দুই একটা কথা, the course tends to be shorter and milder than of the typhoid fever and the onset is often more abrupt with enteritis. তাহলে প্রায় টাইফয়েড ফিভারটা কিরকম থাকে, এটা হচ্ছে শর্ট ডিউরেশন থাকে এবং ইউজুয়ালি মাইল্ড থাকে, টাইফয়েড ফিভার মতো সিভিয়ার হয় না, এবং এটা জ্বরের থেকে বা হেডেক যে অন্য ফিভারগুলো অন্য যে সিমটমগুলো থাকে বেশি হিসেবে এন্টাইটিস হিসেবে বেশি প্রেজেন্ট করে, এবং এটা র্যাশ বেশি থাকে, ইন্টেস্টিনাল কমপ্লিকেশন কম হয়। কি কমপ্লিকেশন হতে পারে, ইউজুয়ালি হেমোরেজ হতে পারে, অ্যাকুট কমপ্লিকেশন হতে পারে, or perforation হতে পারে from the ulcerated perispaces may occur in the end of the second week or during the third week. তাহলে হেমোরেজ হলে কি হতে পারে, এখানে যদি আমার স্মল ইন্টেস্টাইনে ইউজুয়ালি আইলিয়ামের দিকে ব্লিডিং হয় তাহলে ফ্রেশ ব্লিডিং পারেক্টাল হতে পারে অথবা পারফোরেশন হতে পারে। তাহলে যদি এরকম পারফোরেশন হয় বা হেমোরেজ হয় তাহলে কিন্তু হঠাৎ করে টেম্পারেচারটা ফল করতে পারে। তাহলে কোনো পেশেন্টের টাইফয়েড ফিভার যদি হিসেবে লেবেল করি, ওই পেশেন্টের যদি হঠাৎ করে টেম্পারেচার ফল করে তাহলে আমাদেরকে একটু অ্যালার্ট হতে হবে যে জ্বর সেরে গেল কি নাকি কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে জ্বর হঠাৎ করে কমে যাওয়াটা দুটা দিক হতে পারে, জ্বর ভালো হতে পারে
অথবা হচ্ছে কোনো কমপ্লিকেশন অ্যারেজ করতে পারে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। কমপ্লিকেশন কি, যে পেশেন্টের হয়তোবা পারফরেশন বা ব্লিডিং শুরু হতে পারে। আর আদার কমপ্লিকেশন কি, এটা এই ডিজিজটাকে আমরা মাল্টি সিস্টেমিক ডিজিজ বলতে পারি। মাল্টি সিস্টেমিক ডিজিজ এই জন্য যে এটা আমাদের সিএনএস থেকে শুরু করে সব জায়গায় এটা ইনভলভ করতে পারে। সিএনএস এ কি আমরা যদি ওইভাবে চিন্তা করি, কমপ্লিকেশন সিএনএস এ কি হতে পারে, এনকেফালোপ্যাথি হতে পারে, ডেলিরিয়াম হতে পারে, কোমা হতে পারে। হ্যাঁ, তারপরে আমি যদি চিন্তা করি যে সিএনএস থেকে নিচে আসলাম, আমি যদি চিন্তা করি হার্টে কি হতে পারে, হার্টে মায়োকার্ডিটিস, পেরিকার্ডিটিস, হ্যাঁ এগুলো হতে পারে, এন্ডোকার্ডিটিস, লাংসে প্লুরাইটিস হতে পারে, অ্যাবডোমেনে কি হতে পারে, হেপাটোস্প্লেনোমেগালি, হ্যাঁ এগুলো হতে পারে। এবং কিডনিতে কি হতে পারে, নেফ্রাইটিস হতে পারে। জয়েন্টে কি হতে পারে, জয়েন্ট পেন, আর্থ্রাইটিস, অস্টিওমাইলাইটিস এগুলো হতে পারে। তার মানে এটাকে আমরা মাল্টি সিস্টেমিক ডিজিজ হিসেবেও চিন্তা করলেও আমাদের সব সিস্টেমকে ইউজুয়ালি ইনভলভ করতে পারে ইচ্ছা করলে। সাধারণত সব সিস্টেমকে ইট মে বি ইনভলভ ইন অল দ্য সিস্টেমস, যদি কমপ্লিকেশন অ্যারাইজ করে। নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন অকার ইন 2 to 40% অফ দ্য পেশেন্ট। তাহলে কি নিউরোলজিক্যাল সিমটমের মধ্যে কি হতে পারে, আমি বললাম আগে কিছু বলছি যে মেনিনজাইটিস হতে পারে, গুলেন-বারি সিনড্রোম, নিউরাইটিস, নিউরোসাইকিয়াট্রিক সিনড্রোম। এটা ইম্পর্টেন্ট সিমটম। যদি কোন টাইফয়েড ফিভার রোগী হঠাৎ করে বিছানায় কাপড় চোপড় উঠায় ফেলতেছে, হ্যাঁ এটাকে একটা টার্ম দেওয়া হয় এবং কথাবার্তা তার জড়াই যাচ্ছে, সেটাকে বলা হয় কোমা ভিজিল। হ্যাঁ, এটাকে সাইকিয়াট্রিক ডিজিজ রিয়ারলি পাওয়া যায় 2 to 4% ক্ষেত্রে, 40% ক্ষেত্রে। যে নিউরোসাইকিয়াট্রিস্ট কোন টাইফয়েড ফিভারের পেশেন্ট বিছনায় উঠে যে কাপড় চোপড় উঠায় ফেলতেছে, বিছনায় কাপড় চোপড় উঠায় ফেলতেছে বা জড়াই ফেলতেছে, এরকম মনে হচ্ছে, কথাবার্তা জড়াই যাচ্ছে, এই ধরনের রোগীগুলোকে আমরা লেবেল করতে পারি যে কোমা ভিজিল হিসাবে, যেটাকে বলা হয় নিউরোসাইকিয়াট্রিক সিমটম বা মাটারিং ডেলিরিয়াম, আরেকটা নাম হচ্ছে কোমা ভিজিল। আমি আগে কিছু নিম্ন বলে যে সব সিস্টেমকে ইনভলভ করতে পারে। হেমাটোলজিক্যাল সিস্টেমে কি হতে পারে, ডিআইসি, হেমোফ্যাগাটোসাইটিস সিনড্রোম, জিআইটিতে বললাম যে প্যানক্রিয়াটাইটিস, হেপাটাইটিস, স্প্লিনিক অ্যাবসেস, এন্ডোকার্ডিটিস, পেরিকার্ডিটিস, মায়োকার্ডিটিস, এগুলো সবগুলো আগে বলছি। হ্যাঁ, তারপরে কিডনিতে গ্লোমেরুলোনেফ্রাইটিস, পাইলোনেফ্রাইটিস, নেফ্রাইটিস, নিউমোনিয়া, আর্থ্রাইটিস, অস্টিওমাইলাইটিস, মানে ইট ক্যান ইনভলভ অল দ্য সিস্টেম ইফ কমপ্লিকেশন অ্যারাইজ। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে পেশেন্টকে আমরা যদি চিকিৎসাও দেয়, তাও কিন্তু 10% পেশেন্ট ক্ষেত্রে ডেভেলপ মাইল্ড রিল্যাপস, ইউজুয়ালি উইদিন 2 to 3 weeks or after fever resolution in association with the same strain type and susceptibility profile. অর্থাৎ পেশেন্টকে চিকিৎসা করার পরেও কিন্তু 10% ক্ষেত্রে আমার হচ্ছে যে রিল্যাপস ডেভেলপ করতে পারে, মাইল্ড রিল্যাপস ডেভেলপ করতে পারে আফটার 2 to 3 weeks অফ ফিভার রেজুলেশন। এবং এই যে রিল্যাপসটা হয়, এটা হচ্ছে যে যদি আমরা কালচার সেন্সিটিভ করি, তাহলে আগের যে স্ট্রেন ছিল সালমোনেলা টাইপের ওই একই ধরনের স্ট্রেন পাওয়া যাবে এবং একই ধরনের অ্যান্টিবায়োটিকে সেন্সিটিভ হবে, কিন্তু তারপরেও 10% ক্ষেত্রে এটা মাইল্ড রিল্যাপস হতে পারে। Up to 10% of unprinted patient with typhoid fever excrete Salmonella typhi in the faces for up to 3 months. যদি আমরা চিকিৎসা না করি তাহলে 10% পেশেন্টের ক্ষেত্রে এটা ফেসেস এর মাধ্যমে ছড়ায় পড়বে, and 1 to 4% will not develop chronic asymptomatic carrier. যেগুলো অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার হবে যে পেশেন্টগুলো, সেগুলো ইউরিন এবং স্টুলের মাধ্যমে 1 বছর পর্যন্ত এনভায়রনমেন্টে অর্গানিজম ছড়াইতে পারে, অর্গানিজম স্প্রেড করতে পারে। তাহলে কমপ্লিকেশন হিসেবে ইম্পর্টেন্ট সাইট অফ কমপ্লিকেশন যেমন যে বায়োলি হতে পারে, পারফোরেশন, হেমোরেজ, যদি আমরা এটা আছে, এটা মোস্ট কমন। সেপ্টিসেমিক ফোকা হিসেবে চিন্তা করলে বোন জয়েন্ট ইনফেকশন, মেনিনজাইটিস, কোলিসিস্টাইটিস, টক্সিক ফেনোমেনা, মায়োকার্ডিটিস, নেফ্রাইটিস, and chronic carriers, persistent gallbladder carriers। যে একটা বিগ লিস্ট ছিল, সেখান থেকে এই লিস্টটা ডেভিয়েশন চার্টে আছে যে কমনলি এইগুলো সাধারণত কমন সব সিস্টেমকে ইনভলভ করতে পারে, বা দিস আর দ্য কমন কমপ্লিকেশন অফ দ্য এন্ট্রিক ফিভার। এখানে একটা পিকচার একটা দেখা যাচ্ছে যে টাইফয়েড আলসার পারফোরেশন ইন দ্য টার্মিনাল আইলিয়াম। ডিডি কি হতে পারে? ডিডি আগে একটা জিনিস বলছে যে এই ফিভারটা নামে আসছে আর একটা ফিভারের সাথে সিমিলারিটি থাকার জন্য, সেটা হচ্ছে কি টাইফাস ফিভার। টাইফাস ফিভারটা কি দেওয়া হয়? রিকেটশিয়াল ইনফেকশন দেওয়া হয়। এই জন্য রিকেটশিয়াল ইনফেকশন ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ডিডি অফ টাইফয়েড ফিভার। লেপ্টোস্পাইরোসিস, ম্যালেরিয়া, হেপাটাইটিস, ব্যাকটেরিয়াল এন্টেরাইটিস, ডেঙ্গু ফিভার, লিভার অ্যাবসেস, অ্যাকুট এইচআইভি ইনফেকশন, এগুলো হচ্ছে ডিডি হিসেবে আসবে। ডায়াগনোসিস কি করব?
এমনি ডায়াগনোসিসের জন্য তো আমরা জানি যে ইনফেক্টিভ ডিজিজ ডায়াগনোসিস করার সময় একটা হচ্ছে ডাইরেক্ট এভিডেন্স আর ইনডাইরেক্ট এভিডেন্স। ডাইরেক্ট এভিডেন্সটাকে অর্গানিজমকে আইসোলেট করতে হবে। অর্গানিজম আইসোলেট আমরা কিভাবে করতে পারি? ইউজুয়ালি হচ্ছে যে এটা আমরা হচ্ছে কালচারের মাধ্যমে করতে পারি। সবচেয়ে গোল্ড স্ট্যান্ডার্ডটা হচ্ছে ব্লাড কালচার। এবং বলা হচ্ছে আদার দ্যান এ পজিটিভ কালচার নো স্পেসিফিক ল্যাবরেটরি টেস্ট ইজ ডায়াগনস্টিক ফর এন্ট্রিক ফিভার। ওটার ব্লাড কালচার কোনো স্পেসিফিক টেস্ট আসলে ডায়াগনস্টিক ভ্যালু অত নাই। আমার গোল্ড স্ট্যান্ডার্ড টেস্টে হচ্ছে তোমার ব্লাড কালচার। আর নন স্পেসিফিক টেস্টের মাধ্যমে আমরা কি করতে পারি? নন স্পেসিফিক টেস্টের মাধ্যমে আমরা হচ্ছে যে সিবিসি করতে পারি। যে কোনো জ্বর হলে তো আমাকে প্রথমে সিবিসি করতে হয়। এখানে একটা ইন্টারেস্টিং থিং হচ্ছে যে দো ইটস এ ব্যাকটেরিয়াল ইনফেকশন, এখানে ইউজুয়ালি কিন্তু নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস থেকে উল্টা আর কি, আমরা উল্টো টাইপের লিউকোপেনিয়া এবং নিউট্রোপেনিয়া পেয়ে থাকি। ইউজুয়ালি ব্যাকটেরিয়াল ইনফেকশনে আমরা পাই যে হচ্ছে যে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, বাট এটা হচ্ছে যে লিউকোপেনিয়া অথবা নিউট্রোপেনিয়া পাওয়া যেতে পারে। যদি লিউকোসাইটোসিস চিলড্রেনের ক্ষেত্রে পাওয়া যেতে পারে, ইন কেস অফ অ্যাডাল্ট যদি লিউকোসাইটোসিস পাওয়া যায়, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে এটা হচ্ছে যে সেকেন্ডারি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে, অথবা হচ্ছে পেশেন্টের পারফোরেশন অথবা ব্লিডিং বা হেমোরেজ হচ্ছে। তাহলে দো ইট ইজ এ ব্যাকটেরিয়াল ইনফেকশন, হেয়ার নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস ডাজ নট অকার রাদার দ্যান নিউট্রোপেনিয়া লিউকোপেনিয়া is present. If leukocytosis is present, we think that it might be a complication of acute hemorrhage or perforation. But in case of children, neutrophilic leukocytosis may be found. আদার যদি অন্য নন স্পেসিফিক ল্যাবরেটরি টেস্ট করতে পারে, তাহলে লিভার এনজাইমটা এসজিপিটি, সিরাম বিলিরুবিন, এটা মাইল্ডলি এলিভেটেড হতে পারে, সেল এনজাইম এটাও কিছুটা বাড়তে পারে। এবং ডেফিনেটলি ডায়াগনোসিস অবশ্যই হচ্ছে বলা হচ্ছে যে আইসোলেশন অফ দ্য সালমোনেলা টাইফি এন্ড সালমোনেলা টাইফি ফ্রম ব্লাড, বোন ম্যারো এন্ড আদার স্টাইল সাইটস, যে রোজ স্পট, স্টুল, ইন্টেস্টাইন, এগুলো থেকে আমরা কালচার করে আইসোলেশন করতে পারি। ব্লাড কালচারের ব্যাপার হচ্ছে কি, ব্লাড কালচার 50 to 80% ক্ষেত্রে এটা পজিটিভ হতে পারে। হ্যাঁ, এটা সেন্সিটিভিটি হয়তো বা আরো বাড়তো, কিন্তু যেহেতু পেশেন্ট হেপাজাটলি বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক খেয়ে থাকে, আর আমরা জানি যে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে ব্লাড কালচার নিলে সেন্সিটিভিটি পজিটিভ রেটটা অনেক কমে যায়। এই জন্য এটা হচ্ছে যে ব্লাড কালচারের পজিটিভিটি অনেক কমে যায়। এই জন্য আইডিয়ালি কোনো অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করার আগে আমাদের ব্লাড কালচার পাঠানো উচিত, কারণ একটা কালচার রিপোর্ট আসতে 4-5 দিন সময় লাগে। এই জন্য আমরা যদি কোনো পেশেন্টকে এন্ট্রি ফিভার চিন্তা করি, তাহলে বিফোর স্টার্টিং অ্যান্টিবায়োটিক উই শুড সেন্ড ব্লাড কালচার ইমিডিয়েটলি। আমরা যদি ব্লাড কালচার, স্টুল কালচার এবং তোমার হচ্ছে যে বোন ম্যারো কালচার সবগুলো করি, তাহলে হয়তো ডায়াগনস্টিক সেন্সিটিভিটি অনেক বাড়ানো যায়। আরেকটা টেস্ট করা যেতে পারে ইস্টিং টেস্ট, সেটা হচ্ছে ইন্টেস্টাইনাল সিক্রেশনটা থেকেও আমরা হচ্ছে কালচার করতে পারি, যেটা জিআরডি এর জন্য ইউজ করা হয়। স্টুল কালচারটা ইউজুয়ালি ফার্স্ট উইকে পজিটিভ হয় না, এটা সাধারণত থার্ড উইকে পজিটিভ হয়। The most important thing is one of the serological tests. This is very commonly practiced. যেটা হচ্ছে যে বিডাল টেস্ট। মোস্ট কমনলি প্র্যাকটিস টেস্ট ইন কেস অফ টাইফয়েড ফিভার, বিডাল টেস্ট। তো বিডাল টেস্ট কি ধরনের টেস্ট? এটা হচ্ছে যে একটা সেরোলজিক্যাল টেস্ট, যেটা হচ্ছে যে অ্যান্টিবডি ডিটেক্ট করে এগেইনস্ট দ্য ও অ্যান্টিজেন অফ দ্য সারফেস অফ দ্য সালমোনেলা টাইফি। অর্থাৎ সালমোনেলা টাইফির একটা অ্যান্টিজেনের এগেইনস্ট একটা অ্যান্টিবডি তৈরি হয়, সেটা ডিটেক্ট করে। এবং এটার পজিটিভ প্রিডিক্টিভ ভ্যালু ইজ ভেরি লো। হ্যাঁ, পজিটিভ প্রিডিক্টিভ ব্লাড কালচার থেকে পজিটিভ প্রিডিক্টিভ ভ্যালু অনেক লো। আমরা আমাদের ডেইলি প্র্যাকটিসে বা তোমরাও যখন খেয়াল করবা, যখন প্র্যাকটিস করবা, দেখবা যে আমাদের দেশে অনেক রুগী এই বিডাল টেস্টের উপর ভিত্তি করে দীর্ঘদিন ধরে অ্যান্টিবায়োটিক খেয়ে থাকে। এবং আনফর্চুনেটলি যখন একজন ডাক্তারের কাছে গেল, সে হচ্ছে বিডাল টেস্ট দেখলো যে সিগনিফিকেন্ট, ওইটার উপর সে একটা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করলো, পেশেন্টের জ্বরটা হয়তো বা সেরে গেছে, তখন সে আবার রুগীটা এখন তার হচ্ছে যে সিমটমের থেকে হয়তো বা টেস্ট রিপোর্টকে আমরা ডাক্তাররাও প্রিফার করি, এবং রুগীরাও এখন টেস্ট রিপোর্টকে অনেক বেশি গুরুত্ব দেয়। হয়তো বা আবার রিপিট কি করবে, অন্য জায়গায় যে হয়তো বা বিডাল টেস্ট আবার রিপিট করবে। দেখা গেল যে তার বিডালের টাইটার আগে ছিল 160, এখনো সেটা 160 আছে, টাইটার কোনো চেঞ্জ হয় নাই। তখন সে মনে করে তার টাইফয়েড ফিভার মানে সেরে যায় নাই, টাইফয়েড তার পারসিস্ট করতেছে। বাট দিস আইডিয়া ইজ রং। হ্যাঁ, তাহলে কারো কোনো বিডাল পজিটিভ হয়, তাহলে এটা তার হচ্ছে যে দীর্ঘদিন বা সারা জীবনও পজিটিভ থাকতে পারে।
তাহলে ডিপেন্ডিং আপন দ্য সেরোলজিক্যাল টেস্ট উই শুড নেভার ডায়াগনোসড এন্ট্রি ফিভার অ্যান্ড ট্রিট এন্ট্রি ফিভার, কিন্তু এটা আমাদের দেশে সচরাচর হয়ে থাকে। স্পেশালি গ্রামে তো এই বিড়াল টেস্ট খুবই পপুলার। যখন একটা রুগী যায়, জ্বরের রুগী, তার বিড়াল টেস্ট পজিটিভ, তাহলে টাইফয়েডের চিকিৎসা শুরু করে, আবার বিড়াল টেস্ট করে, বিড়াল টেস্ট সেম টাইটার, সে আবার মনে করে টাইফয়েড এখনো আছে, সে তখন অ্যান্টিবায়োটিক ইউজ করে, এই ধরনের মাল্টিপল অ্যান্টিবায়োটিক খেয়ে আবার একটা কমপ্লিকেশন তৈরি করে। তাহলে আমরা কখনোই টাইফয়েড ফিভারের জন্য বিড়াল টেস্টকে একমাত্র টুলস হিসেবে দেখে পেশেন্টকে ট্রিট করবো না। বিড়াল টেস্টকে ট্রিট করবো না। বিড়াল টেস্টের গুরুত্ব একটা জায়গার ক্ষেত্রে শুধু যদি টাইটারটা রাইজিং হয়, রাইজিং টাইটার ইজ সিগনিফিক্যান্ট, কিন্তু স্ট্যাটিক টাইটার, ফার্স্ট ডেটে তোমার হচ্ছে 1:160 আছে, সেকেন্ড ডেট বা 3-4 দিন পরেও এটা আছে, এক সপ্তাহ পরেও আছে, সেকেন্ড উইকে একই টাইটার আছে, দিস ইজ নট সিগনিফিক্যান্ট। বাট যদি তোমার ফার্স্ট উইকে থাকলো বা দ্য ইনিশিয়াল 1:160 থাকলো, তারপরে হচ্ছে যে এটা 320 হলো, পরে আবার এক সপ্তাহ পরে এটা 640 হলো, যে টাইটারটা রাইজিং, দ্যাট ইজ সিগনিফিক্যান্ট, তখন আমরা এটা একটু গুরুত্ব দিতে পারি। স্টিল এটা যে ব্লাড কালচারের থেকে এটার গুরুত্ব অনেক কম, ক্লিনিক্যাল ফিচার এবং ব্লাড কালচার থেকে এটা গুরুত্ব অনেক কম। শুধু টাইফয়েড ফিভারের উপরে কখনো আমরা হচ্ছে বিড়াল টেস্টের উপর ভিত্তি করে আমরা কখনোই কাউকে টাইফয়েড হিসেবে লেবেল করব না, এবং হচ্ছে যে তাকে সেই হিসেবে ট্রিট করবো না, এবং পেশেন্টকে কখনো আবার ফলো আপ টাইফয়েড বিটাল টেস্ট করার কোনো রিকমেন্ড করবো না। এই জিনিসটা একটু খেয়াল রাখতে, এটা হচ্ছে সম্ভবত ওয়ান অফ দ্য মেজর মিসইউজ অফ ইনভেস্টিগেশন টুলস ইন বাংলাদেশ। আমি মনে করবো এই টেস্টের মধ্যে এত এই একটা রিপোর্ট, আর একটা হচ্ছে যে এএসও টাইটার, এই দুইটা রিপোর্ট সবচেয়ে বেশি মিসইউজ হয়। মানে এএসও টাইটার পজিটিভ যখনই হয় তখন মনে করা হয় যে এটা রিউমেটিক ফিভার, আর বিটা যখন পজিটিভ মনে হয় তখন মনে করা হয় টাইফয়েড ফিভার। কিন্তু এই দুটার গুরুত্ব যদি থাকে তাহলে এটার গুরুত্ব হবে 10 নম্বরে, 1, 2, 3 এরকম চিন্তা করে 10 নম্বরে এটা আমাকে গুরুত্ব দিতে পারে, ফার্স্ট হিসেবে দেওয়া যাবে না। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে বিটাল টেস্ট ইজ নট সো মাচ সিগনিফিকেন্ট। হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অপশন? আমি আগেই কিছুটা বলার চেষ্টা করছি যে ইনিশিয়ালি যখন টাইফয়েড ফিভার ডায়াগনোসড হয় তখন এটাকে ট্রিট করার চেষ্টা করা হয়তো আম্পেরিকন এবং কোট্রাইমার যে জল এবং যে এমপিসিলিন দিই। কোট্রাইমাজল ইজ এ ভেরি গুড ড্রাগ ফর টাইফয়েড ফিভার, নট অনলি টাইফয়েড ফিভার, ফর মেনি আদার কমন ইনফেকশন কোট্রাইমাজল ইজ এ ভেরি গুড ড্রাগ। কিন্তু এই ড্রাগটা এটা হচ্ছে রেস্টিন হওয়ার কারণ হচ্ছে যে আমাদের এটা ফ্রি সাপ্লাই থাকে, ফ্রি সাপ্লাই ছিল উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে বা হেলথ সেন্টারগুলোতে, তাহলে কোনো মানুষই হসপিটালে আসলে যে কোনো কিছু নিয়ে আসলে তাকে কট্রিম ট্যাবলেট দেওয়া হইতো। এই ধরনের ওভার ইউজ বা মিস ইউজ করার কারণে এই ড্রাগটা কিন্তু রেজিস্ট্যান্ট ডেভেলপ করছে, এবং এটা অনেক ক্ষেত্রে আর ইউজ করা হয় না আজকালকার দিনে। হ্যাঁ, এইটার ক্ষেত্রে আর হচ্ছে যে এমপিসিলিন বা কোলামফেনিক সাইড এফেক্টের জন্য বন্ধ হয়ে গেছে, এই ড্রাগগুলো ইউজ হচ্ছে। পরবর্তীতে আমরা ইউজ করছিলাম সিপ্রোফ্লোক্সাসিন, ওটা ওভার ইউজের জন্য ওটারও রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। এরপরে আমরা চলে গেছি, এখন আসছি আমরা হচ্ছে থার্ড জেনারেশন সেপারাসপোরিন, সেপ্টাইজোন ড্রাগ চয়েস। মোস্ট কমনলি ইউজ হয় সেপ্টাইজোন, সেকেন্ডলি হচ্ছে এজিথ্রোমাইসিন এন্ড হচ্ছে যে সেপিক্সিন, এই ড্রাগগুলো ইউজ করতে পারি। এটাও ইউজ করতে পারি, এটা কমনলি ইউজ হয় এম্পিরিক্যাল ট্রিটমেন্ট হিসাবে, কিন্তু আইডিয়ালি আমাকে ট্রিটমেন্ট করা উচিত অ্যাকর্ডিং টু দ্য কালচার সেন্সিটিভিটি অনুসারে। যদি আমার কালচারের সেন্সিটিভিটি হিসাবে অন্য যে কোনো অ্যান্টিবায়োটিক আসে, ধর আদার দেন সেপ্টাইজোন, বা যদি সিপ্রোফ্লোক্সাসিনও সেন্সিটিভ হয় তখন আমি সিপ্রোফ্লোক্সাসিন প্রেসক্রাইব করতে পারি। যদি আমার হচ্ছে যে কর্টিমও সেন্সিটিভ আসে তখন আমি কর্টিমও ইউজ করতে পারি। তো কমনলি আমরা করি সেপ্টাইজোন 2 গ্রাম ইন্টারভেনাসলি 2 hours ডেইলি। কতদিন দিব এটা একটা কথা, যেটা স্টেট কার্ড আমি বলতে চাই কতদিন দিতে হবে, যে 14 দিন দিতে হতে পারে। আর একটা সেকেন্ড নিয়ম হচ্ছে যদি জ্বর সেরে যাওয়ার পরে আফটার 5 days অফ ফিভার রেজুলেশন, জ্বর সেরে গেছে তারপরে যদি 2 দিনে জ্বর সেরে যায় তাহলে আর 5 দিন দিতে পারি, যদি 5 দিনে জ্বর সেরে যায় আরো 5 দিন যোগ করতে পারি। হ্যাঁ, আর যদি আমি এটা চিন্তা না করি স্টেট কার্ড বলি তাহলে হচ্ছে 14 days। এখন অ্যান্টিবায়োটিক শুরু করলাম, শুরু করার পরে কতদিন পর জ্বর কমবে, এটা একটা ইম্পর্টেন্ট থিং, যে আজকে অ্যান্টিবায়োটিক দিলাম কি কালকে জ্বর সারবে, পরশুদিন জ্বর সারবে। তাহলে অ্যান্টিবায়োটিক যদি সেন্সিটিভও হয় তাহলে 5 দিন লাগতে পারে অনেক ক্ষেত্রে, কারো 1-2 দিনে জ্বর ফিভার রেজলিউশন হতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে এটা 5 দিন পর্যন্ত সময় লাগতে পারে। 5 দিন আগে ইউজুয়ালি উই শুড নট চেঞ্জ দ্য অ্যান্টিবায়োটিক আদার দেন কালচার সেন্সিটিভ রিপোর্ট। তো কালচার সেন্সিটিভ রিপোর্ট আসার আগে আমাদের 5 দিন আগে ইউজুয়ালি অ্যান্টিবায়োটিক চেঞ্জ করা উচিত না, টু ওয়েট দ্য এফিকাসি, টু সি দ্য এফিকাসি অফ দ্য ড্রাগ। তো হেপাজাইটিস আমাদের দেশে যেটা কমনলি হয়, মানুষের ধৈর্য কম,
বা আমাদের মোটিভেশন বা কাউন্সিলিং ক্যাপাবিলিটিও হয়তো অনেক কম। এই জন্য দেখা যায় জ্বরের রোগীগুলো আজকে হয়তো একজন ডাক্তারের কাছে গেছে, জ্বরের ওষুধ একটা সেপ্টা একজন দিয়েছে, জ্বর 2-3 দিনের মধ্যে কমলো না, আরেকজনের কাছে চলে গেল, সে এরিথ্রোমাইসিন দিল, তার কাছে জ্বর 2-3 দিন সারলো না, আরেকজনের কাছে গেল, সে হয়তো বা মেরুকরণ শুরু করলো। এই ধরনের ঘুরতে থাকে এবং দেখা যায় যে আলটিমেটলি পেশেন্টের কমপ্লিকেশন ডেভেলপ করে। তাহলে এই জন্য আমাদেরকে পেশেন্টকে এক্ষেত্রে যদি আমরা এন্ট্রি ফিভার চিন্তা করি, পেশেন্টকে কাউন্সিলিং করে নিতে হবে যে আপনার এটা জ্বর সারতে 5 দিন সময় লাগতে পারে এবং আপনাকে 2 সপ্তাহ পর্যন্ত চিকিৎসা দেওয়া লাগতে পারে। এটা আমি আগে বলছি যে ফুল তাহলে যে সাধারণত জ্বর আমরা কতদিন পরে জ্বরটা সেরে যায়, ইউজুয়ালি 1 উইকের মধ্যে জ্বর সেরে যেতে পারে উইথ ফেইলিওর রেটস কত 5-10%। সিপ্রোফ্লক্সানের ফেইলিওর রেট 5-10%, এজিথ্রোমাইসিন 3%। এটা আমি বলছি যে থেরাপি শুড বি অ্যাডমিনিস্টার্ড ফর অ্যাট লিস্ট 14 days or for 5 days after fever resolution. Pyrexia may persist for up to 5 days after the start of a specific therapy. Even with effective chemotherapy, there is still a danger of complication and recurrence of the disease and the development of the carrier state. তাহলে আমি যদি কালচার সেন্সিটিভিটি হিসাবে পেশেন্টকে চিকিৎসা করি, তারপরেও কিন্তু কমপ্লিকেশন যে পেশেন্টের হবে না, এটা কিন্তু বলা যাবে না। তাহলে যদি আমি ভালো চিকিৎসাও দেই, প্রপার চিকিৎসাও দেই, অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসাও দেই, তবু পেশেন্টের কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে এবং জ্বরটা আবার রিল্যাপস করতে পারে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, অথবা ক্যারিয়ার স্টার্ট হতে পারে। যদি ক্রনিক যদি রিল্যাপস করে, তাহলে আমি আবার ওই আগের অ্যান্টিবায়োটিক দিয়ে আবার একটা কোর্স দিব। আর যদি ক্রনিক ক্যারিয়ার স্টেট থাকে, সবসময় যেটা হচ্ছে যে জ্বর থাকতেছে এবং আমরা চিন্তা করতেছি তার ক্যারিয়ার পাচ্ছি, স্টুল কালচারে পজিটিভ পাচ্ছি, সেক্ষেত্রে আমাকে 4 উইকস একটা সিপ্রোফ্লক্সাসিনের ডোজ দিতে পারি, অথবা হচ্ছে পলিসিস্টেমি করতে পারি। কারণ আমরা জানি যে গলব্লাডার ইজ দ্য ক্যারিয়ার স্টেট, গলব্লাডারে সাধারণত সালমোনেলা টাইফি ক্যারিয়ার হিসেবে অনেকদিন থাকতে পারে। তাহলে যদি ক্রনিক ক্যারিয়ার হয়, রিল্যাপস হলে আমি আগের যে কালচার সেন্সিটিভিটি রিপোর্ট অনুসারে যে অ্যান্টিবায়োটিকটা এটা সেন্সিটিভ ছিল, সেটা আবার প্রেসক্রাইব করতে পারি সেম ডিউরেশন অনুসারে, যদি কিন্তু সেম ডিউরেশন হিসেবে। যদি ক্যারিয়ার স্টেট হয়, তাহলে আমি হচ্ছে 4 সপ্তাহ একটা সিপ্রোফ্লক্সাসিনের কোর্স দিতে পারি। সেকেন্ড অপশন হচ্ছে সার্জারি অফ দ্য গলব্লাডার, পলিসিস্টেমি করতে পারি। এখানে দেখানো হচ্ছে ডোজগুলা। প্রিভেনশন কি? প্রিভেনশন হচ্ছে দুটা, যে আমাদের হ্যাঁ হ্যালো, কেউ কিছু বলতে চাচ্ছ নাকি? আচ্ছা, প্রিভেনশন হিসাবে প্রিভেনশনের দুইটা দিক। আমরা যদি জানি যে এটা হচ্ছে ফুড অ্যান্ড ওয়াটার বর্ন ডিজিজ, তাহলে আমাদের স্যানিটেশন এবং হচ্ছে ফুড হাইজিন এটাকে ইমপ্রুভ করতে হবে। হ্যাঁ, এটাকে কাউন্সিলিং করতে হবে যে আমাদের হ্যান্ড স্যানিটাইজেশন, রাস্তাঘাট থেকে কোনো কিছু কিনে খাওয়া যাবে না। আর একটা হচ্ছে যে আমাদের ভ্যাকসিনেশন করতে পারি। হ্যাঁ, এটার ভ্যাকসিন দেওয়া হয়, এটা হচ্ছে যে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, অথবা লাইভ অ্যাটেনুয়েটেড ইনজেক্টেবল লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন পাওয়া যায়, ভ্যাক্সপয়েট নামে বাংলাদেশে পাওয়া যায়। এটা হচ্ছে 3 বছর পর দেওয়া যেতে পারে। এই ভ্যাকসিনটা দিয়েও আমরা প্রিপারেশন করতে পারি, অথবা স্যানিটেশন অথবা হচ্ছে যে আমরা হাইজিন ইমপ্রুভ করার মাধ্যমে এটা প্রিভেন্ট করতে পারি। That's all. I have finished my lecture. If you have any query, please ask me. তোমাদের কোনো কোয়ারি থাকলে জিজ্ঞেস করো। পেটের মধ্যে কিছু নাই, এটা আসলে নন স্পেসিফিক সিমটম। পেটের মধ্যে কিছু নাই, আলটিমেটলি কি পেটের মধ্যে কিছু থাকবে না এরকম করে মানে পসিবল? পেটের মধ্যে তো অনেক অর্গানিজম আছে, স্টুল আছে, ইউরিন আছে, কোনো কিছু থাকে না। আসলে অ্যাপেটাইট কমে গেলে অনেক সময় পেটটা খালি খালি লাগে, যে পেটে কিছু নাই কিন্তু খাইতে পারতেছে, অ্যানোরেক্সিয়া আছে, এই ধরনের ফিলিংস বলে। এটা আসলে নন স্পেসিফিক সিমটম, সিগনিফিকেন্ট কিছু না। এনিথিং এলস? স্যার, বলো। ক্যারিয়ার ডেটে আমরা যে ট্রিটমেন্টটা দিব 4 উইকস, এটার করতে পারে? আমি তোমার কথা পেশেন্টের মানে ক্যারিয়ার ডেভেলপ করছে, তো সেক্ষেত্রে তো আমরা ট্রিটমেন্ট দিলাম সিপ্রোফ্লক্সাসিন উইকস, তো এরপরে কি আবার রিল্যাপস করতে পারে? হ্যাঁ পারে।
যদি তোমার টাইফয়েড ফিভারের কারণে যদি তোমার সালমোনেলা টাইফয়েডের কারণে যদি তোমার ডায়রিয়া হয়ে থাকে, তাহলে আমি বললাম 30 স্মল অ্যামাউন্টের ক্ষেত্রে তুমি প্রপার ট্রিটমেন্ট দিলেও তোমার হচ্ছে আফটার রেজুলেশন অফ দ্য সিমটম অর ফিভার তোমার এই সিমটমগুলো আবার রাইজ করতে পারে, রিল্যাপস করতে পারে। সেক্ষেত্রে আমাকে একই ড্রাগ দিয়ে, যদি যে ড্রাগে আমার ইমপ্রুভ করছিল ওই ড্রাগটাই আমাকে আবার সেম ডিউরেশনে প্রেসক্রাইব করতে হবে। আর কোনো? স্যার ইনভেস্টিগেশনের মধ্যে আমরা তো মেইনলি ব্লাড কালচার করব, মানে ব্লাড কালচার ছাড়া আচ্ছা, আমি মানে বললাম আর যে যে কোনো, এটা একটা ইনফেক্টিভ ডিজিজ। আমি ফার্স্ট ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে ইনফেক্টিভ ডিজিজের ডায়াগনোসিসের জন্য দুইটা জিনিস দেখতে হয়। একটা হচ্ছে ইনডাইরেক্ট এভিডেন্স, একটা হচ্ছে ডাইরেক্ট এভিডেন্স। হ্যাঁ, ইনডাইরেক্ট এভিডেন্স নন স্পেসিফিক টেস্ট, এটা এখানে আমি এটা বলি নাই সবকিছু। তো ফার্স্ট আমরা করব সিবিসি করব। হ্যাঁ, সিবিসি করব। সিবিসিতে এখানে আমরা পাবো লিউকোপেনিয়া আর নিউট্রোপেনিয়া পাইতে পারি। হ্যাঁ, যদিও এটা ব্যাকটেরিয়াল ডিজিজ, তারপরে বলা হচ্ছে যে এখানে ডাব্লিউবিসি কাউন্ট এবং হচ্ছে নিউট্রোফিল কাউন্টটা কম থাকবে। যদি এটা হচ্ছে যে লিউকোসাইটিস বা নিউট্রোফিলিক লিউকোসাইটিস হয়, তাহলে আমরা চিন্তা করব যে এটা কমপ্লিকেশন হচ্ছে। হ্যাঁ, যে লাইক হচ্ছে যে পারফোরেশন বা হেমোরেজ এটা হতে পারে, অথবা অন্য কোনো সেকেন্ডারি ইনফেকশনও এর সঙ্গে থাকতে পারে। আর চিলড্রেনের ক্ষেত্রে তোমার যদি নিউট্রোফিলিক লিউকোসাইটিস হতে পারে। তাহলে আমার নন স্পেসিফিক টেস্টের মাধ্যমে শুধু করতে পারি সিবিসি করতে পারি। এরপরে আমরা কি করতে পারি, ইউরিনারি করতে পারি, চেস্ট এক্সরে করতে পারি, আল্ট্রাসোনোগ্রাম করতে পারি। তাহলে এগুলা হচ্ছে যে উদ্দেশ্যটা কি, যেগুলো হচ্ছে তোমার এন্ট্রিফিভারকে ডায়াগনোসিস করবে না, কিন্তু আমি যে যে জ্বরের রোগীটাকে ডিল করতেছি ওইটা যে এন্ট্রিক ফিভারেই তা কিন্তু না, তা তো নাও হতে পারে, অন্য কিছু হতে পারে। তাহলে অন্য টেস্টগুলোর উদ্দেশ্য টু এক্সক্লুড দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। হ্যাঁ, ধরো একটা আমি বললাম না যে ডিডি হিসেবে কি আসতে পারে, তাহলে ডিডি হিসেবে আসতে পারে কি তোমার কি যে রিকেট শেপ ফিভার আসতে পারে, লেপ্টোস্পাইরোসিস আসতে পারে, হ্যাঁ ম্যালেরিয়া আসতে পারে, হ্যাঁ তারপরে নিউমোনিয়া আসতে পারে। তাহলে এইগুলাকে ডিফারেন্সিয়াল করার জন্য আমি তখন করতে পারবো কি সিবিসি। তো আমরা করবো সিবিসিতে এই ফাইন্ডিংসটা পারবো, ইউরিনারি করতে পারি, আল্ট্রাসোনোগ্রাম করতে পারি, চেস্ট এক্সরে করতে পারি, এবং হচ্ছে লিভার ফাংশন টেস্টের ক্ষেত্রে এখানে লিভার ফাংশন টেস্টও করতে পারি, কারণ এখানে হচ্ছে এজিপিটি এবং বিলিরুবিনটা মাইল্ডলি এলিভেট হতে পারে। এগুলো হচ্ছে নন স্পেসিফিক টেস্ট। আর স্পেসিফিক টেস্ট কি, স্পেসিফিক টেস্টের মধ্যে হচ্ছে ডাইরেক্ট আইসোলেশন অফ দ্য অর্গানিজম। এখানে আইসোলেশন তো আলাদাভাবে আমরা ওই যে কোনো স্মিয়ার নিয়ে করতে পারবো না, যেহেতু ওই ধরনের স্মিয়ার নাই, যেমন যে আমরা হচ্ছে যে স্পুটাম যেমন করতে পারি ওই ধরনের তো নাই। তাহলে এখানে আমাকে ব্লাড কালচার করতে হবে, অথবা হচ্ছে যে স্টুল কালচার করতে পারি থার্ড উইকের ক্ষেত্রে, ফার্স্ট উইকে ব্লাড কালচার, অথবা বোন ম্যারো কালচার, বোন ম্যারো অ্যাসপিরেশন দিয়ে এখানে কালচার করতে পারি, অথবা ইন্টেস্টাইনাল যে সিক্রেশন আছে সেখান থেকেও আমরা স্পেসিফিক নিয়ে কাজ করতে পারি। এটা হচ্ছে যে স্পেসিফিক হচ্ছে অর্গানিজম আইসোলেশন। একটা হচ্ছে সেরোলজিক্যাল টেস্ট করতে পারি, এটা হচ্ছে ইনডাইরেক্ট এভিডেন্স, কিন্তু ওইটা হচ্ছে যে মানে এটাও ডাইরেক্ট এভিডেন্স, মানে অর্গানিজমের জন্য এটা ডাইরেক্ট এভিডেন্সের মধ্যে পড়ে, বাট এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট বা লেস পজিটিভ হলো লেস ইম্পর্টেন্ট আর কি। তাহলে আমি নন স্পেসিফিক টেস্ট করবো এবং স্পেসিফিক টেস্ট করবো। স্পেসিফিক টেস্টের মধ্যে কালচার, আর নন স্পেসিফিক মধ্যে ব্লাড, ইউরিন করতে পারি, তারপরে লিভার এনজাইম, চেস্ট এক্সরে, আল্ট্রাসোনোগ্রাম, এগুলো হচ্ছে নন স্পেসিফিক টেস্ট করতে পারি। কথা বোঝা গেছে? জি স্যার। হুম। একটা ভালো জিনিস জিজ্ঞেস করছো, যদি আমি একটা টেস্ট করতে পারি দ্যাটস উইল বি ব্লাড কালচার। হ্যাঁ, যদি তোমাকে বলা হয় যে টাইফয়েড ফিভার তুমি একটা টেস্ট করবা, তাহলে কোন টেস্টটা করবা? তাহলে বলবো স্যার ব্লাড কালচার। স্যার বলো। স্যার এখানে যেমন হচ্ছে যে স্যার 5 days এর জন্য স্যার আমরা অ্যান্টিবায়োটিক সাজেস্ট করি স্যার, অন্যান্য ফিভারের ক্ষেত্রেও কি সেম এরকম কোন সিস্টেম আছে যে নির্দিষ্ট একটা টাইম শিডিউলে দিতে হয়? সব ইনফেকশনের জন্য একটা নির্দিষ্ট টাইম ওয়ার্কস থাকে। হ্যাঁ, তবে ইউজুয়ালি যে কোনো যদি টাইফয়েড ফিভারের ক্ষেত্রে এটা স্পেসিফিক বলা হয়েছে, অন্য ক্ষেত্রে বলা হয় না, কিন্তু যে কোনো ধরো যে তুমি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনও চিন্তা করো, তাহলে কিন্তু আজকে অ্যান্টিবায়োটিক দিয়ে তুমি কালকে চেঞ্জ করবে না। হ্যাঁ, কমপক্ষে তোমার 3 to 5 days পর্যন্ত ওয়েট করা উচিত। আর টাইফয়েড ফিভারের ক্ষেত্রে স্পেসিফিক বলা আছে যে তোমাকে 5 দিন, মানে এটা বইয়ের কথা, আমার কথা না, এটা বইয়ের কথা, তোমাকে 5 দিন পর্যন্ত ওয়েট করতে হবে। কিন্তু অন্য যে কোনো ইনফেকশন চিন্তা করো, ধরো যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে, হ্যাঁ, তুমি একটা ট্যাবলেট দিলে সিপ্রোফ্লোক্সিন, পেশেন্ট বললো যে কালকে এসে বলে যে আমার তো জ্বর কমে ডাক্তার সাহেব, হ্যাঁ, বা আমার তো হচ্ছে যে প্রস্রাবে জ্বালা পড়া কমে, তাহলে কালকে তুমি চেঞ্জ করে দিবা? তাহলে অ্যাটলিস্ট 3 to 5 days তোমাকে ওয়েট করতে হবে। স্যার এখন তো স্যার অনেকে হচ্ছে ভাইরাল ফিভারের জন্য হচ্ছে যে অ্যান্টিবায়োটিক স্যার ইউজ, অনেকে দেখতেছি যে খাচ্ছে স্যার, এটা কি আসলে ঠিক
তোমরা তো জানো যে অ্যান্টিবায়োটিক হ্যাজ নো রোল এগেনস্ট ভাইরাস। এটা হচ্ছে কমন তোমাদের ফার্মাকোলজিক্যাল নলেজ, তাই না? তাই বলে কিনা? জি স্যার, এটা তো ঠিক আছে, কিন্তু স্যার হ্যাঁ অনেকেই ব্যবহার করতেছে, হ্যাঁ অনেকে খাচ্ছে হ্যাঁ। এবং বলতেছে, অনেকে না বলতেছে যে স্যার এটা নাকি মানে ভালো হচ্ছে, অনেকে ক্ষেত্রে ফিভার কমেও যাচ্ছে। আচ্ছা, এটার মধ্যে আমাদের আমাদের স্যারেরা আমাদেরকে একটা জোক শোনাইতো যে ইনফ্লুয়েঞ্জা ফিভার, হ্যাঁ ইনফ্লুয়েঞ্জা আগেকার দিনে সবচেয়ে কম জ্বরের সবচেয়ে কমনেস্ট কজ কি? ভাইরাল ফিভার। ভাইরাল জি ফিভার স্যার। মধ্যে সবচেয়ে কমন কি? ইনফ্লুয়েঞ্জা। এই যে আমাদের করোনা হচ্ছে, এটাও কিন্তু ওয়ান টাইপ অফ ইনফ্লুয়েঞ্জা। হুম। এই যে আজকে যে আমরা যে মানে এই করোনার আগে যে ইনফ্লুয়েঞ্জাটা ভুগতাম, এটা কিন্তু এই ইনফ্লুয়েঞ্জাটা একসময় প্যান্ডেমিক ছিল 1919-20 সালে। তখনও কিন্তু এই প্যান্ডেমিকে, এটা তখন কি নাম ছিল? স্প্যানিশ ফ্লু। হ্যাঁ, স্প্যানিশ ফ্লু হিসেবে তখন কিন্তু 1-1.5 কোটি লোক মারা গেছে। তারপরে ভিতরে হচ্ছে যে এটা এন্ডেমিক হিসেবে এখন সিজনাল ফ্লু হিসেবে, মানে তার সিভিয়ারিটি এটা চেঞ্জ। এটা তো ভাইরাস তো মানে কন্টিনিউয়াস মিউটেশন করে, করতে করতে দুর্বল হয়ে গেছে সিজনাল হিসেবে। তা আমাদের আমাদের সময় কমন বা মানে তোমরাও চিন্তা করবো যে করোনা না থাকলে, এখন তো আমরা জ্বর হলে চিন্তা করতে পরে করোনা, এই করোনার প্যান্ডেমিকের আগে আমরা জ্বর হলে চিন্তা করতাম যে এটা ইনফ্লুয়েঞ্জা। এই ইনফ্লুয়েঞ্জার চিকিৎসা হিসেবে বলা হয় যে চিকিৎসা করলে 7 দিন, আর চিকিৎসা না করলে 7 ডেজ। ইজ দেয়ার এনি ডিফারেন্স? তুমি যদি অ্যান্টিবায়োটিক খাও বা না খাও, 7 দিন পরে তো জ্বর সেরেই যাবে। তাহলে তুমি যদি অ্যান্টিবায়োটিক খাও, তাহলে মনে করো অ্যান্টিবায়োটিক খাওয়ানোই জ্বর কমে গেল, হ্যাঁ। কিন্তু বাট অ্যান্টিবায়োটিক হ্যাজ নো রোল ইন অ্যান্টিভাইরাস, অ্যান্টিবায়োটিক নো রোল অন ভাইরাস। এটা তো আমরা জানি সাইন্টিফিক রুল হিসাবে, তো জানি যে অ্যান্টিবায়োটিকের ভাইরাসের এগেনস্টে কোনো কাজ করলে কি করতে পারে? অ্যান্টিভাইরাল ড্রাগ কাজ করতে পারে। কিন্তু অ্যান্টিবায়োটিক তো কখনো ভাইরাসের এগেনস্টে কাজ করবে না। অ্যান্টিবায়োটিকের মেকানিজম অ্যাকশন কি? 4টে লাইন আছে না? সেল ওয়াল সিনথেসিসের উপর কাজ করবে, প্রোটিন সিনথেসিস করবে, নিউক্লিক অ্যাসিড ইনহিবিশন করবে, এগুলো ভাবে তো মেকানিজম কাজ করবে। তো ভাইরাস এগুলো আছে, তাহলে এখানে কিভাবে অ্যান্টিবায়োটিক কাজ করে? তাহলে মানুষ বললো এটা আসলে সাইন্টিফিকলি বা লজিক্যালি এটা ঠিক না। আর কোনো কোশ্চেন? হ্যালো? স্যার আর কোশ্চেন নাই মনে হয়। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ অলওয়েজ।